সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চারিদিকে শুরু হয়ে গেছে ঈদের আমেজ, তাই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদকে ঘিরে আমাদের গণমাধ্যমগুলোতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটক, চলচ্চিত্র তো ঐতিহ্যের একটি অংশ। ঈদকে ঘিরে সবসময় চলচ্চিত্র মুক্তি পেয়ে থাকে। আমাদের এই গণমাধ্যম কিভাবে মানুষের বিনোদনের চাহিদাকে পূরণ করছে সেসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন টিভি চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক আরশাদ আদনান, আছেন গবেষক, বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পী সঙ্গীতা চৌধুরী। এছাড়া আমাদের সাথে আছেন সাজ্জাদ হোসেন দোদুল, তিনি একজন নির্মাতা, লেখক, অভিনেতা এবং প্রযোজক। আমাদের গত 9 জুন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপ্যাব নতুন সভাপতি আরশাদ আদনান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল আপনারা নির্বাচিত হয়েছেন। এই জন্য শুরুতেই অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে এবং স্বাগত আপনাদেরকে আজকের অনুষ্ঠানে। দর্শক, আমাদের এই আজকের আয়োজনের পুরো সময়টি আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারবেন। আলোচনায় চলে যাব। শুরুতেই আরশাদ আদনান, আপনার কাছ থেকে আমরা একটু জানবো যে আপনি একজন ভীষণ সাংস্কৃতিক মনা একজন মানুষ এবং অনেক অনেক কাজ করছেন। এই যে নতুন আবার সভাপতি নির্বাচিত হলেন, আসলে সংস্কৃতির জগতে আপনার যুক্ততার শুরুটা আমি একটু জেনে নিতে চাই। দেখেন, অ্যাকচুয়ালি যখন আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি তখন থেকেই আমি কবিতা আবৃত্তির সাথে জড়িত ছিলাম, কবিতা চর্চা করতাম। তারপরে পড়াশোনা তখন থেকেই সংস্কৃতিটা মনে মনে বহন করতাম, কিন্তু ওভাবে ফ্লারিশ করে হয়ে ওঠা হয়নি, কারণ পড়াশোনার পাশাপাশি নিজেকে ব্যক্তিগত জীবনে এস্টাবলিশমেন্ট করারও একটা ব্যাপার ছিল। তো তারপরে যখন 2008 সালের দিকে এসে যখন আমি নিজেকে একটা প্ল্যাটফর্মের পর দাঁড় করাতে পারলাম, তখন মনে করলাম যে এখন তো আমার সময় হয়েছে, আমি সংস্কৃতির জন্য কিছু করতে পারি। তখন খণ্ডনাটক দিয়ে আমার পথ চলা শুরু। আমি তখন টেলিভিশনের জন্য খণ্ডনাটক বানাতাম, খণ্ডনাটক এবং কিছু সিরিয়াল, 26 পর্ব বা 52 পর্বের সিরিয়াল বানাতাম। তখন টেলিভিশনগুলো প্রচুর নাটক সম্প্রচার করতো, আমরা কাজ করতাম, প্রচুর ডিরেক্টর ছিল, আমরা কাজ করে আনন্দ পেতাম। তারপরে আসলে ওই বলে না, কচু কাটতে কাটতে ডাকাত হয়, ওই নাটক বানাতে বানাতে যেয়ে সিনেমাতে নামলাম 2015 সালে। তারপরে সিনেমা বানাচ্ছি, এখন পর্যন্ত 5টা সিনেমা আমি বানিয়েছি, আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। 2023-এ তো ভীষণভাবে আলোচিত আপনার কাজগুলো আমরা দেখছি। হ্যাঁ, 2023-এ আমি একটি সিনেমা বানালাম, আমার প্রিয়তমা। ওটা বেশ ব্যবসা সফল এবং দর্শক নন্দিত হয়েছে। সো আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। তারপরে রাজকুমার বানালাম, ওটাও দর্শক নন্দিত হয়েছে, ব্যবসা সফল এখনও ঠিকমতো বলা যাচ্ছে না, পুঁজি ফেরত পেয়েছি, ব্যবসা সফল না বাট ঠিকঠাক। সো এখন নতুন ছবির প্ল্যানিং করছি, নতুন ছবি করছি। আর এইবার ঈদের জন্য, যেটা আপনাদের আসলে আজকে মুখ্য বিষয়, যে ঈদে বিনোদন কি, এবার এই বিনোদন দেওয়ার জন্য কিছু চ্যানেলের জন্য নাটক বানাচ্ছি, খণ্ড নাটক বানাচ্ছি, বেশ কিছু নাটক, বেশ কিছু নতুন ডিরেক্টরদেরকে দিয়ে কাজ করছি, যারা একদম প্রথম আসতেছে, ফ্রেশার, তাদেরকে দিয়ে কাজ করছি। আমি সবসময়ই একটা জিনিস সবসময় মেনটেন করার চেষ্টা করছি, যারা একদম প্রথম আসে তাদের কাজ পেতে খুব অসুবিধা হয়, প্রথম কাজটা আমি চেষ্টা করি এরকম ছেলেদেরকে সাপোর্ট দেওয়ার। তো আমি এবার যেগুলো কাজ করছি তার মধ্যে 60%ই নতুন ছেলে। ইনশাআল্লাহ দর্শকরা পছন্দ করবে তাদের কাজ। জি, এবং ঈদকে ঘিরেই আসলে চলচ্চিত্র মুক্তি বা আমরা এত এত নাটক দেখতে পাই বিভিন্ন চ্যানেলে, প্রায় এখন আজকে সহ আজকে চ্যানেল এস আসছে, সেই হিসাবে 40টা চ্যানেল রয়েছে আমাদের স্যাটেলাইট চ্যানেল। সেগুলি আপনার কাছ থেকে শুনবো। আমি তার আগে একটু সঙ্গীতা আপনার কাছ থেকে শুনি, যে আমরা যদি একটু পুরোনো দিকে ফিরে যাই, সেই আমাদের 80-90 দশকের যে নাটকগুলো আসতো টেলিভিশনে ঈদকে ঘিরে, সে সময় যেরকম একটা আলাদা চাহিদা ছিল, এখন অনেকটাই সেই জায়গায় যদি বলা হয়, এত চ্যানেল থাকার পরেও এত এত নাটক হচ্ছে, তাও বিনোদন আসলে কতটা চাহিদা পূরণ করতে পারছে? ধন্যবাদ জাকিয়া, প্রশ্নটা ভীষণ সময়োপযোগী। যখন আমাদের শৈশব ছিল, আমরা যে সময় স্কুল কলেজ, ওই সময় টেলিভিশন একটা চ্যানেলই ছিল, আমার অভিজ্ঞতা বলে বিটিভি, এবং সেটার দিকেই মুখিয়ে থাকার একটা ব্যাপার ছিল।
কিন্তু এখন তো অনেক চ্যানেল, অনেক অপশন, এবং পাশাপাশি আমাদের হাতে যে গ্যাজেটটা আমরা ব্যবহার করি সেখানেও চাইলে আমরা অনেক কিছু মুহূর্তেই দেখতে পারি। শুধু দেশের নয়, দেশের বাইরেরও নানা সংস্কৃতিকে আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি। তো সেই জায়গা থেকে এখন আমি বলবো যে চাহিদা কম তা নয়, এখন অপশন অনেক। তো এখন কার কি ভালো লাগছে, কার ভালো লাগার পরিধি কতটুকু, কার আসলে স্বাদটা এক এক ধরনের এক এক সময় চলে আসে, পরিবর্তন হয়। সেই জায়গা থেকে চাহিদা কমেছে সেটা আমি আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার মনে হয় না। চাহিদা সমানই আছে, মুখিয়ে থাকার ব্যাপারটা আছে, কিন্তু মানসম্মত কাজের প্রতি তো মানুষের ঝোঁক থাকে। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে এখন নানা ধরনের কাজ হচ্ছে, মান নিয়ে কথা না বললেও আসলে চলে আসে অনেক সময় যে শুধুই ভাড়ামো দিয়ে তো একটা প্রোডাকশন হয় না, বা শুধুই খুব সিরিয়াস টপিক দিয়ে একটা প্রোডাকশন হয় না। অনেক কিছু মিলে আসলে এন্টারটেইনমেন্ট মানে কি, বিনোদন তো আসলে মনের অনেকগুলো রসদ পূর্ণ হওয়ার এক একটা অনুষঙ্গ। তো সেই জায়গা থেকে এখন অপশন বেশি হয়ে যাওয়াতে আমাদের মনে হচ্ছে যে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে গেছে। জি, মানের বিষয়টা আমরা একটু পরে আসছি। সাজ্জাদ হোসেন দোদুল, আপনি একজন অভিনেতা, নির্মাতা, লেখক এবং প্রযোজক। সব জায়গা থেকেই যদি আপনার কাছ থেকে জিজ্ঞেস করি যে আসলে তখনকার সেই একাল সেকাল যদি একটুখানি বিশ্লেষণ করতে বলি, কি বলবেন? একাল সেকাল, উনি যেটা বললেন বিটিভির কথা, বাংলাদেশ টেলিভিশন, আসলে আমরা মেধাবীদের, আমাদের এখানে মেধার কোনো সংকট নেই। আমরা কি আসলে মেধাবীদের যথার্থ মূল্যায়ন করতে পারছি? আপনি টেলিভিশনের কথাই ধরেন, বিটিভির কথাই ধরেন, একজন আব্দুল্লাহ মামুন, একজন মামুন রশিদ নিয়মিত কাজ করে না, আমজাদ হোসেন, হুমায়ুন আহমেদ, তারপরে প্রডিউসার হিসেবে নওয়াজিশ আলী খান, বরকতুল্লাহ সাহেব মারা গেছেন, আতিকুল হক চৌধুরী, ওনাদের মতো মেধাবী মানুষ এই সেক্টরে ছিলেন। এখন এই সেক্টরে বিটিভি আসলে কিভাবে দাঁড়াচ্ছে, সেইম ভাবে আসলে এই সেক্টরটাকে ওইভাবে প্রায়োরিটি দেওয়া দরকার। যারা সংস্কৃতি চর্চা করে, যারা মেধাবী, আজকে প্রাইভেট চ্যানেলগুলোর কথা ধরেন, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনি আমাকে কাজ দিয়ে দিচ্ছেন, আমার মেধা কতটুকুন প্রখর আপনি দেখছেন না, তাহলে আপনার সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে। আপনি চাং ছেড়ে দিচ্ছেন। চাং ছেড়ে দিচ্ছেন কেন? আপনার একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারা বিজ্ঞাপন আনবে, তারা এইসব কাজ করবে। আপনি ছেড়ে দিচ্ছেন আমাকে, তোমাকেই বিজ্ঞাপন জোগাড় করতে হবে, তোমাকেই নাটক বানাতে হবে, তোমাকেই নাটক লিখতে হবে। তা আমি আসলে কোনটা করব? আমি তো অভ্যস্ত না বিজ্ঞাপন এনে, ওই জায়গাটা আমি বুঝি না। তো যে কটা চ্যানেল আপনার এই সিদ্ধান্তে গেছে সবগুলোই আত্মঘাতী সিদ্ধান্ত। কিছু কিছু চ্যানেল আবার মনে করেন যে বাংলাদেশে মেধার সংকট মনে করে বাইরে থেকে ডিরেক্টর এনে, টেকনিশিয়ানস এনে, তারা একটাও দাঁড়াতে পারেনি। যে কাজগুলো করেছে একটা কাজও দর্শক নন্দিত হয়নি। আর একটু আগে আলোচনার মধ্যে যেটা বলছিল ওই প্রডিউসার, যে বাইরের চ্যানেলগুলো আমাদের এখানে এত জনপ্রিয় কেন? তো এখানে জনপ্রিয় ওই তারা তো ওইভাবে দর্শকদের টেস্ট বুঝতে পারছে, তারা ওইভাবে মেধাবীদের কাজে লাগাচ্ছে, আত্মঘাতী সিদ্ধান্তে যাচ্ছে না। আপনার মনে থাকবে বাংলাদেশের কিছু বিজ্ঞাপন বাংলাদেশের ফিটে বাইরের চ্যানেলে চলে যাচ্ছিল। এফটিপিও নামে একটা সংগঠন হয়েছিল এটার জন্যই, তখন কিন্তু আমরা সেই টাকাটা আটকাতে পেরেছিলাম। সেই বাজেটটা তখন কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশেই আসছে, কিন্তু আমরা কি সেই সুযোগটা গ্রহণ করতে পেরেছি? আমরা তো রাস্তায় নেমেছি চ্যানেলের পক্ষে, এই টাকা কেন বাইরে যাচ্ছে? ক্যামেরা ক্রু থেকে, লাইট ক্রু থেকে, সব যে কোনো স্তরের মানুষ, শিল্পী, ডিরেক্টর, প্রডিউসার সবাই নেমেছিল। শহীদ মিনারে জমায়েত হয়েছিল যে আমরা এটা না বন্ধ হলে আমরা ঘরে ফিরব না। তো সেটা তো বন্ধ হয়েছে। হওয়ার পরে তো আপনার মনে করেন প্রতিটা চ্যানেল খুললে লোগোটা বাদ দিয়ে দেন, প্রায় কাছাকাছি শহরের নাটক বলেন, গ্রামের নাটক বলেন, প্রায় কাছাকাছি নাটক হয়ে যাবে। পাত্রপাতিও এক থাকছে, হ্যাঁ, গল্পের প্যাটার্নও কাছাকাছি থাকছে। লোগোটা বাদ দিয়ে দেন আপনি, তাহলে কেমনে আপনি দর্শককে ধরে রাখতে পারবেন? আপনি যে জায়গাটায় বলছিলেন যে মার্কেটিং এর একটা হস্তক্ষেপ থাকে, সেক্ষেত্রে প্রডিউসার যারা থাকেন তাদেরও কিন্তু একটি বিষয় থাকেন, তারা নাটক নির্মাতাকে কতটা স্বাধীনতা দিচ্ছেন। বা আমাদের সঙ্গে প্রডিউসার বসে আছেন একজন, আমি তাকে যদি জিজ্ঞেস করি যে এই যে আপনি তো নিজে একজন প্রডিউসার, তখন আপনি ডিরেক্টরদেরকে কিভাবে এই জায়গাটাকে স্বাধীনতা দেন যে তারা তাদের মতো করে নির্বাচন করবে, নাকি এটা একটা ঘেরাটোপে বন্দি করা হয়ে থাকে? আপনার যদি বলেন, মানে আপনার জায়গা থেকে না, সামগ্রিক
সামগ্রিকভাবে যদি জিজ্ঞেস করি। সামগ্রিকভাবে আসলে চ্যানেলের সাথে আলোচনাপূর্বকই স্ক্রিপ্ট করা হয়। ডিরেক্টররা চ্যানেলের সাথে আলোচনা করে স্ক্রিপ্টিং করে, সেক্ষেত্রে প্রডিউসারেরও ভূমিকা থাকে। প্রডিউসার স্ক্রিপ্টিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সেটার সাথে জড়িত থেকে কি টাইপের গল্প করছে, কি ধরনের কাজ, কি ধরনের, দেখেন এক একটা চ্যানেল কিন্তু এক একটা প্যাটার্নে কাজ করে। দদুল ভাই যেটা বললেন যে লোগোটা বাদ দিয়ে দিলে সবই একই পাত্রপাত্রী এক, কিন্তু এক একটা চ্যানেলের টেস্ট কিন্তু এক এক রকম। কেউ ফানি নাটক চালায়, কেউ একটু সিরিয়াস টাইপের নাটক চালায়, কেউ সামাজিক নাটক চালায়, কেউ প্রেমের নাটক চালায়। সো এই সিগনেচার কিন্তু আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। আমি এটা একদম উল্লেখ করে বলে দিতে পারবো, মাছরাঙার একটা সিগনেচার আছে, RTV-র একটা সিগনেচার আছে, বাংলা ভিশনের একটা সিগনেচার আছে, NTV-র একটা সিগনেচার আছে। NTV খুব প্রেমের নাটক চালায়, RTV খুব গ্রামের ফানি নাটক চালায়, মাছরাঙা ফ্যামিলি নাটক চালায়, বাংলা ভিশন ফানি নাটক চালায়। তো এটা কিন্তু একদম মানে আমরা এইভাবেই কাজ করি, ক্যাটাগরি ওয়াইজই কাজ করি। আমরা কোন চ্যানেলের জন্য কোন আর্টিস্ট নিয়ে কাজ করব, চ্যানেলেরও একটা প্রেফারেন্স থাকে। সো ডিরেক্টররা কিন্তু বন্দি না, চ্যানেলের সাথে আলোচনাপূর্বকই কিন্তু আর্টিস্ট সিলেকশন হয়, চ্যানেলের সাথে আলোচনাপূর্বকই কিন্তু স্ক্রিপ্টিং হয়। সো আমরা এক্ষেত্রে ছাড় দেই, আমরা ডিরেক্টরের চাহিদা অনুযায়ী পাত্রপাত্রী বা আর্টিস্ট, গল্প, যাতে সে এই ধরনের তার চাহিদা মিটিয়ে কাজ করতে পারে, সেই ছাড়টা আমরা দিয়ে থাকি। আমি মনে করি সব প্রডিউসারই এইভাবেই কাজ করে। জি, আপনি সাজ্জাদ যে হোসেন কথাটা বললেন ওই কথাটা ওইভাবে আমি বলি নাই যে হস্তক্ষেপ, মার্কেটিং হস্তক্ষেপ এটা বলি নাই। বলেছি না, যে মার্কেটিং চাং কিন্তু শেয়ার নির্ধারণ করছে, করে দেয় যে এই চাং শেয়ার করছে, পাত্রপাত্রীটা সেই শেয়ারে আমি তো বিজ্ঞাপন এনে অভ্যস্ত না। এখানে আরেক রকম ওয়ে আছে, দদুল ভাই যেটা বললেন সেখানে, যে চ্যানেল যদি চাং শেয়ার করে, সে 60 মিনিটের চাঙ্ক, 42 মিনিটের নাটক, 18 মিনিট বিজ্ঞাপন আমাকে আনতে হবে। এইভাবে কিন্তু কাজ না করলেও হয়, এভাবেও কাজ করা যায় যে আমাকে চাং দিচ্ছে 42 মিনিটসের, তার যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু বিজ্ঞাপন অ্যারেঞ্জ করে সেই নাটকের মধ্যে সেই বিজ্ঞাপন ফিড করছে। এভাবেও কিন্তু কাজ করা যায়, জাস্ট তার কথার ব্যাখ্যাটা। প্রেসিডেন্ট যে কথাটা বললেন যে কিছু কিছু চ্যানেলের উল্লেখ করে বলেন, যেমন মাছরাঙা চাং শেয়ার করে না, NTV চাং শেয়ার করে না, RTV চাং শেয়ার করে না, বাংলা ভিশন মাঝখানে একটু করতো, এখন করছে না। তো ওরা কিন্তু ভালোই আছে মোটামুটিভাবে। কিন্তু আমরা শুধু এই নাটকই কেন দেখতে পাচ্ছি, অন্য ধরনের অন্য কোনো ধরনের যদি ম্যাগাজিন বা ওই ধরনের আমরা অন্যান্য কেন অনুষ্ঠান, বিনোদন অনুষ্ঠান তৈরি করতে পারছি না? সেক্ষেত্রে কি দক্ষতার অভাব কিনা? না 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 না, সেটা তো আমাদের কাজ না, সেটা তো আপনাদের চ্যানেলের কাজ। চ্যানেল শিডিউল করবে তার চ্যানেলকে কিভাবে সাজাবে। যদি কোনো ম্যাগাজিন প্রোগ্রাম করে, এখন হানিফ ভাইকে লাগবে না অন্য কাউকে লাগবে, সেটা তো তারা ডিসাইড করবে যে আমার এই প্রোগ্রামটা ওনার মেধাটা কাজে লাগবে ভালোভাবে। না, সেক্ষেত্রে একজন ডিরেক্টর বা প্রযোজকের জায়গা থেকে আপনি কি বলবেন যে নাটকের চাহিদা বেশি জন্য কি নাটকই কিনছে, নাকি অন্য ধরনের কোনো অনুষ্ঠানের চাহিদাই নেই? না, এটা একটা শর্টকাট পথ। কারণ একটা ম্যাগাজিন প্রোগ্রাম করতে গেলে বা একটা ভিন্নধর্মী নাটকের বাইরে শুধু আপনার 8 ঘন্টা অন এয়ার, তারপরে রিপিট, আপনি শুধু নাটক চালাবেন কেন? বিভিন্ন কিছুই তো চালাতে পারেন। হ্যাঁ, সেটা ডিজাইন করে আপনি সেই জায়গার যে কাজগুলো যারা ভালো করবে তাদের দিয়ে সাজাবেন। তো এখানে শুধু নাটক চালাতে হবে বিষয়টা এরকম না। এখানে একটা যৌক্তিক উত্তর আছে, আমি যদি হ্যাঁ 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 নিশ্চয়ই। দেখেন, শুধু নাটক চালানোর কনসেপ্ট নিয়ে যে চ্যানেল আসছে সেই চ্যানেল কিন্তু সার্ভাইভ করতে পারে নাই। তার পাশাপাশি তাকে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের প্রোগ্রাম চালাতে হবে, কৃষির প্রোগ্রাম চালাতে হবে, স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম চালাতে হবে। আমি উল্লেখ করে বলতে পারি, চ্যানেল 9 শুধু নাটক চালাবে, দিনে 4টা 1 ঘন্টার নাটক চালাবে, এই কনসেপ্ট নিয়ে এসে কিন্তু আজকে তাদের পুরনো প্রোগ্রাম দিয়ে চ্যানেলটা কোনো মতে চালায় রাখছে, তারা নতুন কোনো কিছু চালাতে পারে না। সো দদুলের কথা একদমই ঠিক যে শুধু নাটক চালায়ে কোনো চ্যানেল সার্ভাইভ করতে পারে না, তাকে অন্য অনেক ধরনের প্রোগ্রাম করতে হবে এবং ইনহাউস প্রোগ্রাম করতে হবে। আমাদের প্রডিউসারদের উপরে ছেড়ে দিলে হবে না তো, আমরা তো নাটকের প্রডিউসার, চ্যানেলের তো ইনহাউস ডিপার্টমেন্ট আছে, তাদের তো প্রোগ্রাম প্রডিউসার আছে,
তারা টপিক বের করুক, তারা যদি এটা কমিশনিংয়ে কাজ করে আমরা করব। রাইট। জি জি। চ্যানেল যদি কমিশনিংয়ে কাজ করে ডেফিনেটলি আমরা করব। তাদের প্রোগ্রাম প্রডিউসার আছে, চ্যানেল এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে বসছে, তারা তো কাজ করতেই পারে তাদের মতো করে। যেমন ইভেন্ট করতো, যে চ্যানেল আই তো অনেক ইভেন্ট করে, লাক্সের সাথে মিলে বা ইউনিলিভারের সাথে মিলে, হ্যাঁ, এনটিভিও করেছে, বাংলা ভিশনও করেছে, তারপরে আরটিভিও করেছে, সবাই করেছে। জি, রিয়েলিটি শোগুলো যেগুলো আমরা দেখতে পাই, ম্যাজিক বাউলি, বলেন ভালো ভালো ক্লোজ আপ প্রোগ্রাম তোমাকে ছিল একটা খুঁজছি। সময়। এই হাউস তবে প্রোগ্রাম ইদানিং কালে বোধহয় কমে গেছে, ইদানিংকালে কমে একদমই গেছে। কমে আমরা ইদানিংকালে এই আলোচনাতেই ফিরে আসবো। আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ আমাদের 7 দিনের আজকের আয়োজনে ঈদ বিনোদনে গণমাধ্যম, এই বিষয়টি নিয়ে আলোচনায় আমরা আবারও ফিরে যাচ্ছি। সঙ্গীতা চৌধুরী, আপনার কাছ থেকে শুনবো যে এই যে আপনি তো অভিনয় করছেন, আপনি বললেন যে মানের কথা একটি বিষয় থেকেই যায়, মানের বিষয় অনেক অনেক মাধ্যম, এবং সম্প্রতি যুক্ত হয়েছে ওটিটি, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, সেখানেও আমরা অনেক ধরনের নাটক দেখতে পাচ্ছি। সেখানে আপনি কি মনে করেন যে এই যে মান কমে যাওয়ার কারণেই কি এত ঘাটতি পড়ে গেল কিনা বিনোদনের এই জায়গাগুলোতে? স্পেসিফিক ভাবে বলবো না যে কমে গেছে, বিষয়টা তা না। কমে যাচ্ছে বললে তো আসলে নিজেদের দিকে নিজেদের থুতু ছেটানো হয়। আমরা তো একই পরিবার, তাই না? আমি হয়তো অভিনয় করি, ভাইয়া প্রডিউসার, ভাইয়া ডিরেক্টর, আমরা সবাই মিলেই তো, আপনি চ্যানেলের একজন, সবাই মিলেই তো সেটা দর্শকের কাছে আমরা পৌঁছে দিই। মানের চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যেই কাহিনী, স্টোরি টেলিং, সেটা ধরন পাল্টে গেছে। স্টোরি টেলিংটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি দুর্বল এখন, যে কারণে আমরা দর্শক ধরে রাখতে পারছি না। আমি জানি না ভাইয়ার আমার সাথে একমত কিনা। ভীষণভাবে আমরা খুব সুপারফিশিয়ালি অনেক কিছু দেখাই, আমরা গভীরে যাই না। একটা নাটক যখন একটা মানুষ দেখে, শুধু বিনোদন নয়, সেখান থেকে কিছু মেসেজও সে চায়। তো সেই জায়গাটা থেকে আমাদের এখন সবকিছু অনেক বেশি অন্তঃসার শূন্যতার দিকে চলে যাচ্ছে। আমরা শুধুই বিনোদনের প্রেক্ষিতেই ব্যাপারটাকে মাথায় রাখছি। ভেতরে যে কিছু একটা মাল মশলা থাকলে ব্যাপারটা যে সমৃদ্ধ হবে, সেই ব্যাপারটা আমাদের অনেক নির্মাতা বা অনেক প্রতিষ্ঠান আমরা মাথায় রাখতে পারছি না। এটা আমার মনে হয় দর্শকের জায়গা থেকে। জি, আমি এই বিষয়ে আবার আসবো, কিন্তু আমি চলচ্চিত্রের বিষয়ে একটু যেতে চাচ্ছি। যে আরশাদ আদনান, আপনার কাছ থেকে শুনবো, আমাদের এই 17 কোটির দেশে প্রায় 3 কোটির কাছাকাছি যদি আমরা চলচ্চিত্রের দর্শক ধরে থাকি, সেক্ষেত্রে আমাদের মানে শুধুমাত্র ঈদকে কেন্দ্র করেই আমরা সবসময়, এটা আমাদের ঐতিহ্য যে ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্র মুক্তি পায় বা এসে থাকে। অন্য সময় কেন হয় না, বা মানুষ কি তাহলে সিনেমা দেখে না, বা এই বিষয়টি চাহিদা নাই কি? না, সিনেমার চাহিদা আছে। বেসিক্যালি সিনেমা কোথায় দেখাবো সেটার সংকট। হল নেই, হল কমে গিয়েছে। সারা বছর হল খুব বেশি হলে 60টা থেকে 65টা হল খোলা থাকে, আর সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, এই ধরনের প্রতিষ্ঠানগুলি খোলা থাকে। এছাড়া আমরা প্রথাগত সিনেমা বলতে যে সিঙ্গেল স্ক্রিন বলতাম, সিঙ্গেল স্ক্রিন বোঝাতাম, সেগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্তির পথে। দেখেন, ঢাকা টাউনের মধ্যে কিন্তু মাত্র একটি সিঙ্গেল স্ক্রিন দাঁড়িয়ে আছে, মধুমিতা। আর কিন্তু কেউ নাই। বলাকা নাই, পূর্ণিমা নাই, অভিযান নাই, কেউ নাই, চিত্রামহল নাই। কেন? কারণ হচ্ছে মানুষের অপশন বেড়ে গিয়েছে। বড় বড় টেলিভিশন এসে গিয়েছে, বড় বড় যেটাকে প্রজেক্টর মেশিন এসে গিয়েছে, হাতে স্মার্টফোন এসে গিয়েছে। আমি যে কোনো জায়গা থেকে বসে যে কোনো কিছু দেখতে পাচ্ছি। এটা অবশ্যই দেশের উন্নতি হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, এবং আমাদের টেলিকম সিস্টেমের উন্নতি হয়েছে, আমাদের ডিজিটালাইজেশন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে এই জায়গাটায় নিয়ে গিয়েছেন। ডেফিনেটলি এটাতে আমাদের থ্যাংক ইউ বলা উচিত, সবাইকে থ্যাংক ইউ বলা উচিত যে আমরা আজকে এই প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। সো এখন সিনেমা দেখানোর জন্য যে প্ল্যাটফর্ম আমরা ইউজ করতাম সিঙ্গেল স্ক্রিন, সেগুলোর রিনোভেশনটা খুব জরুরি। মানুষ এখন আর ওগুলোতে যে সিনেমা দেখতে চাচ্ছে না, সিনেমা এই জন্য চলছে না। ঈদের মধ্যে মানুষের আর কিছু করার থাকে না, গ্রামগঞ্জে মানুষের, তারা তখন হলে যেয়ে সিনেমা দেখে। এই জন্যই ঈদের সিনেমা রিলিজ করা হয় বা ঈদের সিনেমা চলে। অন্য সময়ে ঈদের সিনেমা রিলিজ দিতে আমিও প্রযোজক হিসাবে ভয় পাই, অন্য প্রযোজকরাও ভয় পায়,
কারণ একটা সিনেমা যে পরিমাণ দর্শক আমি হলে টানতে চাই সেই পরিমাণ দর্শক টানার মতো হল আমাদের কিন্তু নেই। আমাদের আগে 700, 1200 থেকে 700, 700 থেকে 350, 350 থেকে 164, 164 থেকে 140, 140 থেকে 124, এখন এসে দাঁড়িয়েছে 65 থেকে 70টা হলে। সো আমরা দেখাবো কোথায় সিনেমা? আমাদের সিনেমা দেখানোর প্ল্যাটফর্ম নেই। আর সিনেপ্লেক্সগুলো যে এখন হচ্ছে, যেমন আমাদের সরকার পদক্ষেপ নিয়েছে, শেখ রাসেল আইটি পার্ক প্রত্যেকটি জেলায় একটা করে হচ্ছে, সেখানে ডিজিটাল সিনেপ্লেক্স হবে। সেগুলো হলে হয়তো ঈদ ছাড়াও সিনেমা রিলিজ হবে, আমরাও রিলিজ দিব ছবি। মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্রকে একটি তহবিল দিয়েছেন 1000 কোটি টাকার হলগুলো রেনোভেশনের জন্য। উনি তো আগেই বুঝতে পেরেছেন 3 বছর আগে যে হলগুলো রেনোভেশন করা দরকার। আজকে আমরা এটা নিয়ে কথা বলছি, কিন্তু উনি কিন্তু 3 বছর আগে এই টাকাটা দিয়ে রেখেছেন, কিন্তু হল মালিকরা নিতে পারছে না। তাদের কাগজপত্রের জটিলতার কারণে তারা নিতে পারছে না। কারণ ব্যাংক টাকা, সরকারের তো সদিচ্ছা আছে টাকা দেওয়ার, রেনোভেশন করানোর সদিচ্ছা আছে, কিন্তু ব্যাংক টাকা দিতে যে কিছু সমস্যার মধ্যে, বিকজ বেশিরভাগ হল মালিকরা গ্রামগঞ্জে তারা মানে ওই টাইপের সিস্টেমের মধ্যে কখনো যায়নি। তো এইটাতে তাদেরকে হ্যাবিচুয়েটেড করতে সময় লাগছে। হয়ে যাবে, হলগুলো রেনোভেশন হয়ে যাবে, নতুন মেশিন চলে আসবে, হলগুলা ডিজিটালাইজেশন পরিপূর্ণ। এখন যে ডিজিটালাইজেশন আমরা বলি সেটা তো আর পরিপূর্ণ না। পরিপূর্ণ ডিজিটালাইজেশন ডিসিপি সিস্টেমে ছবি রিলিজ, যেটা সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার বা লায়ন করে, সেই সিস্টেমে অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলা ছবি ডিস্ট্রিবিউট করবে, ছবি চালাবে, এটাও হয়ে যাবে। এটার বেশি দেরি নাই। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি, আমরা কাজ করছি, ইনশাল্লাহ এটি হয়ে যাবে। আমরা সব হল মালিককে উদ্বুদ্ধ করছি যে টাকাগুলো আপনারা নেন, গভর্নমেন্ট দিয়েছে, নেন, নিয়ে আপনারা হলগুলোকে রেনোভেশন করেন। তাহলেই কিন্তু আপনি দেখবেন যে সারা বছরে এখন তো আসলে বছরে খুব বেশি হলে মাসে 1-2 ছবি রিলিজ হয়, আর ঈদের সময় এসে একসাথে 10টা আসে, 8টা আসে, 6টা আসে, আমরা গত ঈদে যেমন দেখতে পেলাম 11টা ছবি। সো এই পাড়াপাড়ি লাফালাফিটা থাকবে না তখন, কিন্তু তখন তো সারা বছর দেখবে মানুষ এখন একটু মানে বাংলাদেশের মানুষ তো এখন মানে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্তে টার্ন করেছে। মানুষ একটু আরাম চায়, একটু ল্যাভিশ জায়গা চায়, তো মানুষকে তো সেটা দিতে হবে। দেওয়ার পরই না তাকে আমি হলে রাখতে পারবো। জি জি। দোদুল, আমরা যে আরশাদ আদনানের কাছ থেকে শুনলাম যে আমাদের সিনেমা হলগুলোর একটু অবস্থা রিনোভেশনের বিষয় রয়েছে, তাছাড়া আমরা কি বলতে পারি যে এই প্রযুক্তিগত বিষয়ের কাছে আমরা বন্দী হয়ে যাচ্ছি, যে কারণে আমাদের বিনোদনের জায়গাও কমে যাচ্ছে? না, উনি যথার্থ বলেছেন। উনি যা বলেছেন ওটা বলার পরে আর কোনো কিছু বলার থাকে না। আর প্রযুক্তি, আমরা এখানে বসে আলাপ করে কি করব? সারা পৃথিবী চলছে প্রযুক্তির উপরে। প্রযুক্তিকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো পৃথিবীর অন্য অন্য দেশে তো 1000 কোটি টাকার সিনেমা চলছে, তা আমাদের এখানে 1000 কোটি না হোক, 10-15 কোটি টাকার ছবি চলতে পারে। যে 2-4-5 কোটি টাকায় সিনেমা বানালো, 10-15 কোটি টাকার সিনেমাটা চললো, এটা তো প্রত্যাশা থাকতেই পারে আমাদের। কিন্তু ওই জায়গাটা তো বললো যে তৈরি হচ্ছে, হয়ে যাবে। জি, সেক্ষেত্রে আমাদের এই টেলিভিশনের নাটকের বিষয়ে যদি আবার ফিরে আসি, টেলিপ্যাব এই সংগঠনটির কাজকর্ম এবং বিষয় আশয় নিয়ে একটু শুনতে চাই আরশাদ আদনান। দেখেন, টেলিপ্যাব একটা মানে অনেক ঐতিহ্যবাহী সংগঠন। টেলিভিশন নাটকের একদম প্রথম লগ্ন থেকেই কিন্তু টেলিপ্যাবের সূচনা। এতদিন ধরে টেলিপ্যাব চলছিল। টেলিপ্যাবের একটি নামকরণ হয়েছে, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন ছিল নাম, পরে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন নাম হয়েছে। এখন এই ডিজিটাল বলতে বোঝায় ওটিটি, ইউটিউবে মানুষ ছেড়ে দিচ্ছে কাজ করে। এইগুলোকে একটা নীতিমালার মধ্যে আনতে হবে। ওটিটি এবং ইউটিউব এদেরকে এই অ্যাসোসিয়েশনের আন্ডারে আনতে হবে। আমি দায়িত্ব বুঝে নেওয়ার পরে, আমি এখনও দায়িত্ব বুঝে পাইনি, জাস্ট আমরা ইলেক্টেড হয়েছি গত 8 তারিখে। এটা বুঝে নেওয়ার পরে এটা নিয়ে কাজ করব। টেলিপ্যাব নিয়ে অনেক কাজ করার জায়গা আছে, বিকজ টেলিপ্যাব কিন্তু অনেক বড় একটা অর্গানাইজেশন, 240+ মেম্বার্স রাইট নাও। সো এতজন প্রডিউসার ইজ আ লাইভ প্রডিউসার যারা নিয়মিত কাজ করছে। সো এবং এটা এফবিসিসির অন্তর্ভুক্তিকরণেরও একটা সম্ভাবনা আছে এটাকে। তো
এই অর্গানাইজেশনকে তো আপনি কোনোভাবেই সাইট করে টেলিভিশনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করাটা কারো ঠিক হবে না। আমার প্রথম প্রচেষ্টা থাকবে এটাই, যে সবাইকে একটা আমব্রেলার মধ্যে আনার, টেলিপ্যাপকে আরও গতিশীল করার। অতীতে যারা কাজ করেছে তারা যথেষ্ট চেষ্টা করে যতদূর পর্যন্ত দরকার নিয়ে এসছে। এখন এখান থেকে আগে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে টেলিপ্যাপকে সামনের দিনে আরও মানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার করার মাধ্যম দিয়ে আমরা কাজগুলো শুরু করব। টেলিপ্যাপ নিয়ে অনেক কাজ করার স্কোপ আছে। মানে আমি এটা আপনি যোগ করতে চান কিনা? ফাদার অর্গানাইজেশন মিডিয়ার, মানে যতগুলো সংগঠন আছে তার মধ্যে ফাদার অর্গানাইজেশন। উনি যথার্থ বলেছেন, আমাদের অনেক পরিকল্পনা আছে, তো এটা তো আপনার সংক্ষিপ্ত সময়ে বলা যাবে না। সেটা করলেই আপনারা বুঝতে পারবেন, তখন দেখবেন যে টেলিপ্যাপের কাজকর্মের মধ্যে দিয়ে চ্যানেলের অনেক কিছু শেয়ার বের হয়ে আসছে। যেমন উনি একটু আগে বললেন যে স্টোরি টেলিংটা চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হচ্ছে? এটা কি কেউ আমরা একবার খুঁজেছি? খুঁজি নাই। কেন খুঁজি নাই? যে খুঁজতে গেলেই বাজেটটা বেশি লাগবে। কাজটা ভালো করতে গেলে আমি কোয়ান্টিটি চাইতে যদি কোয়ালিটির দিকে নজর দিই, তখন আমাকে বাজেট দিতে হবে। যে দিনে আমি 1 পর্ব করব, আমি এখন চিন্তা করছি যে আমাকে 3টা পর্ব নামাতেই হবে বা 4টা পর্ব নামাতেই হবে। কিন্তু ওটিটিতেও তো আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি, যেখানে একটুখানি বাজেট বেশি, কিন্তু তারপরে আমরা যদি একই ঘরানাই সেই রহস্যময় বা থ্রিলার টাইপেরই দেখতে পাচ্ছি, সেখানে কি বলবেন? সেটা চয়েস ব্যাপার। সেখানে তো বাজেট কম না, সেখানে কাজের অপশনও ভালো, সেখানে আপনাকে অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, কিন্তু সেখানে আপনার চয়েস, যে আপনি থ্রিল পছন্দ করবেন না, প্রেম পছন্দ করবেন না, কমেডি পছন্দ করবেন, সেটা তো যারা ওটিটি করছে, যারা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বসে আছে, তাদের চয়েসের উপরে নির্ভর করবে। সেখানে তো আমার কোনো মানে বা আমাদের কারোরই কোনো হস্তক্ষেপ নাই। ওনারা যে বলবে, ওই যে একটু আগে আমার প্রেসিডেন্ট যেটা বললেন, যে আপনারা সাজাবেন সুন্দর করে, ডিজাইন করে, আপনাদের ইন হাউসে ডিজাইন হবে যে কি হবে না হবে। হ্যাঁ, এটা তো সম্পূর্ণই ওটিটি বা চ্যানেল ওনাদের এখতিয়ার, আমরা শুধু কাজটা করব। জি, সঙ্গীতা চৌধুরী, আপনি অভিনয় শিল্পী একজন। এই ঈদে আসলে আপনার কতগুলো নাটক রিলিজ হচ্ছে বা আসছে? না, এবার ঈদে আসলে আমার ঈদকে ঘিরে না, আমি 2টো চলচ্চিত্রে কাজ করছি। 2টো চলচ্চিত্র শুটিংয়ের কারণে আমার আসলে বেশ কিছু নাটকের শিডিউলের সাথে গুলিয়ে গেছে, আমি কাজ করতে পারিনি। আমি 2টো বিজ্ঞাপন আসছে এই ঈদে, আমি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি। আর নাটকগুলো আসলে আমার 2টো চলচ্চিত্রের হাফটান কাজ হয়ে আছে। সে 2টো চলচ্চিত্রের জন্য আমি ঈদে আপাতত করতে পারিনি। তবে আমার জন্য ঈদটা একটু স্পেশাল, প্রাসঙ্গিক অবশ্যই। আমার মায়ের অভিনীত একটি চলচ্চিত্র আসছে, ময়ূরাক্ষী। আমার মা পরলোক গমন করেছেন গত 2 বছর আগে। তার মৃত্যুর প্রায় 15-20 দিন আগে উনি এটা শ্যুট করেছিলেন। একজন অভিনয় শিল্পীর এই যে বিভিন্ন একজন হয়ে অনেকগুলো নাটকে কাজ করা, সেখানেও কি মান কমে যায় কিনা? অভিনেত্রীর তার অভিনয়ের জায়গাটা কমে যায় কিনা? অভিনয় শিল্পী তো কাদামাটি, সে একটা ক্যারেক্টার স্পাইন ধরে এগিয়ে যায়। কখনো সে কমেডি করছে, কখনো সিরিয়াস করছে, কখনো নানা ধরনের চরিত্রে তাকে আবির্ভূত হতে হয়। সেই জায়গায় আসলে অভিনয় শিল্পী তো তার কাজের প্রতি সে আন্তরিকতা, মমতা, তার যে অনেস্টি, সব কিছুর দিক থেকে একটা মানুষের ভার্সেটাইল ব্যাপারটা যদি আসে, তাহলে সেখানে মান কেন কমবে? অভিনয় শিল্পীরা, একটা বিষয় আমি বলতে পারি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখনকার সময় আমি দেখছি একজন অভিনয় শিল্পী একই দিনে 3টা নাটকের সেটে কাজ করেন। হ্যাঁ, তাহলে মান তো কমবেই। হ্যাঁ, এটা বলতে পারেন, 3টা নাটকের সেটে কাজ করেন। খুবই জনপ্রিয় অভিনয় শিল্পী ওনারা, আমি শ্রদ্ধা রেখেই বলছি। 8টা থেকে 12টা, 1টা থেকে 5টা, 6টা থেকে রাত 11টা, এরকম কো-অ্যাক্টর আমি পেয়েছি। হ্যাঁ, এইভাবে শিডিউল দেওয়া। জি জি, খুব দুঃখজনক। এটা খুব ভয়ঙ্কর। যদি কোনো কারণে, কোনো একটা টেকনিক্যাল কারণ হতে পারে বা কো-আর্টিস্টের যে কোনো সমস্যা হতে পারে, ওইটুকু, এই যে আদনান ভাই যেটা বললেন, যে ধরেন যে 8টা থেকে আমি 1টা পর্যন্ত একজন ডিরেক্টর রাখছেন তার প্ল্যান করে, হয়তো 1টার মধ্যে উনি শেষ করতে পারছেন না, ছাড়তে পারছেন না, হয়ে যাচ্ছে সেটা 2টো, তাহলে পরের
স্লটটা কি পরে যিনি নিয়েছেন শুরুতেই যে সেটা তো কথাটা এসে যাচ্ছে। আরেকটু দোদুল যুক্ত করতে আপনি চাই। বলেছিলেন সাজ্জাদ হোসেন দোদুল যে একই মানুষজনকেই বারবার দেখা যায় বিভিন্ন চ্যানেলে, তো তারা ডিরেক্টররাই বা কেন নিচ্ছেন আর প্রযোজকরাই বা কেন তাকে না, সিলেক্ট করছেন আমরা বা মার্কেটিংরা কেন সিলেক্ট করছেন, এই প্রসঙ্গে আসবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। ঈদ বিনোদনে গণমাধ্যমের যে ভূমিকা, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। সাজ্জাদ হোসেন দোদুল, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে একজন অভিনয় শিল্পী যদি একই সাথে একই শিডিউলে কাজ করতে থাকে, তখন আমরা আসলে মানটা কোথায় পাই একজন ডিরেক্টরের জায়গা থেকে? না, উনি একটা কথা বলেছেন, শিল্পীরা কাদামাটি। এখন তার শিল্পীরা কাদামাটি নেই, হ্যাঁ, প্লাস্টারের আস্তর পড়ে গেছে। কারণ তারপর প্রসঙ্গ আসছে, একজন শিল্পী হয়তো ব্যস্ততার কারণে সে 3 জায়গায় শিডিউল দিচ্ছে, 3টা ক্যারেক্টার। তা আমাকে বিরতির সময় যে আমাদের প্রেসিডেন্ট বলতেছিলেন যে উনি ক্যারেক্টারে ঢুকবেন কিভাবে, হ্যাঁ, এটা একটা সংকটটা হচ্ছে যে আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলাম যে সপ্তাহে অন্তত খোলা দিনে, মানে ছুটির দিনে না, মঙ্গলবার বা সোমবার আমরা শুটিং বন্ধ রাখবো সারা বাংলাদেশে। কেন বন্ধ রাখবো? একজন শিল্পীর রেস্টের প্রয়োজন, একজন শিল্পীর কস্টিউম গোছানোর প্রয়োজন, একজন শিল্পীর ব্যক্তিগত কাজ করার প্রয়োজন। সে যদি শুটিং সেটে গিয়ে চিন্তা করে আমার তো ওই কাজটা হয় নাই, আজকে তো রাত্রে 10টা 11টা পর্যন্ত আমি এখানে ব্লক, তাহলে সে কি করবে? একটা শিল্পী পাশাপাশি সে তো একজন মানুষ, তার দৈনন্দিন কিছু চাহিদা আছে, দৈনন্দিন কাজ আছে। যেমন আমরা মঞ্চে যখন কাজ করতাম, যে ক্যারেক্টারটা তুলতাম, যে নাটকটা দীর্ঘদিন শো হতো, আমরা ওই ক্যারেক্টারের মধ্যেই থাকতাম। ক্যারেক্টারের ভাষায় কথা বলতেছি, ওই রকম ক্যারেক্টারের কথা চলে আসছে, এরকম একটা বিষয় তৈরি হতো। শুরুতে তো বিটিভিতে ওভাবে রিহার্সাল করিয়েই নাটক করা হতো। হ্যাঁ, বিটিভিতে 3 দিন রিহার্সাল হতো, 3 দিন রিহার্সাল হতো। কিন্তু এখন তো আমাদের সুযোগই নাই, স্ক্রিপ্ট পাঠাইলেও পড়ে না শিল্পীরা, সেটে এসে বলে কি জানি। তবে হ্যাঁ, একজন শিল্পী আমি দেখেছি আগে স্ক্রিপ্ট পাঠালে মেহজাবিন শুটিংয়ে বরং ডিরেক্টরকে বলে যে ওই দৃশ্যটা কিন্তু আমরা এখন করতে পারি, ওই দৃশ্যটা করতে পারি। এটা আমার কাছে, আমি তার সাথে আমার ওয়াইফের একটা কাজ করেছে সে, তখন আমি দেখেছি আমার ভালো লেগেছে। যার ভালো সেটা তো ভালো বলতেই হবে। কিন্তু আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি যে আমরা মাসে 30 দিনই বিক্রি করতে পারলে বাঁচি। ক্যারেক্টার কি হবে না হবে, কোথায় কি পারফরমেন্স করব, তো সেটা না। আর এখন যে ব্যাখ্যা দাঁড়াচ্ছে, যারা একটু ব্যস্ত শিল্পী, ওটা তো 30 দিনে 90টা জায়গায় বিক্রি করছে শিডিউল। তো তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন ভালো কাজ হবে, ভালো অভিনয় হবে বা ভালো কিছু হবে? এই জায়গাটা থেকে বের হয়ে আসা দরকার আমাদের। জি, আমরা এভাবেই তাহলে আমরা রুচি হারাচ্ছি, যেটা আমাদেরকে বলা হয় রুচির যে দুর্ভিক্ষ পর্যায়ে আমরা চলে এসেছি। জি, এই বিষয়টা নিয়ে কি বলবেন আদনান? দেখেন, আসলে আমি বলবো যে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা, যে আমি যদি স্ক্রিপ্ট না পড়ি, আমি যদি একদিনে 2টা জায়গায় শিডিউল দেই, আমি 2টো গল্পের মধ্যে, 2টো ভিন্ন কাজের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করব কেমন করে? নাটকে কিন্তু এই প্রবণতা এখন খুব বেশি। ওই যে বললো না 30 দিনই বেচতে পারলে বাঁচে, তাহলে মানে এখন তো আসলে আর্টিস্টরা আর্টিস্ট নাই, মহা আর্টিস্ট হয়ে গেছে। তাদের এখন 3টা 4টা অ্যাসিস্ট্যান্ট, তাদের কাজ করার দরকার লাগে না, তাদের কিচ্ছু করার দরকার লাগে না, সব করে দেয় মানুষজন, তারা শুধু ডে বেচে। এটা হলে তো চলবে না। অপূর্ব কিন্তু তা না, মেহজাবিন কিন্তু তা না, সাবিলা কিন্তু তা না। তারা স্ক্রিপ্ট পড়ে, বোঝে, জানে, তারপরে কাজ করে। আমি নাম ধরে বলতে পারি, চলচ্চিত্রে শাকিব খান কিন্তু তা না। শাকিব খান বোঝে, জানে, দেখে, নিজের ড্রেস ঠিক করে, তারপরে কিন্তু কাজ করে। সো কিছু ব্যতিক্রম তো আছে, কিছু ব্যতিক্রম আছে, এই কারণেই আমরা এখন এটা নিয়ে কথা বলছি। এই ব্যতিক্রমগুলো যদি না থাকতো, আপনি আজকে আমাকে কোশ্চেন করতেন না। দেখেন, এই কারণেই রুচির দুর্ভিক্ষ, এই কারণের মানসম্পন্ন কন্টেন্টের দুর্ভিক্ষ। সব কিছু এখন অনেক সস্তা হয়ে গেছে, সব কিছু এখন ভিউয়ে চলে গেছে, সব কিছু এখন টাকায় চলে গেছে, সব কিছু এখন শর্টকাটে চলে গেছে। শর্টকাট ঠিক না, আমি শুধু এটাই বলবো, শর্টকাট বলে কিছু নাই। শর্টকাট দিয়ে অনেক উপরে যাওয়া যায় না, হয়তো উপরে যাওয়া যায়, কিন্তু অনেক উপরে যাওয়া যায় না। 25 বছর একটা মানুষ চলচ্চিত্রে কাজ করে যাচ্ছে, সে কিন্তু শর্টকাট দিয়ে আসে নাই। আজ এই জন্য সে মেগাস্টার। শাকিব খান, অপূর্ব, নিঃস্ব, আজ কত বছর ধরে নাটকে কাজ করে যাচ্ছে। মেহজাবিন, তারা কিন্তু শর্টকাট দিয়ে আসে নাই, তারা কিন্তু পরিপূর্ণভাবে স্ক্রিপ্ট এবং দৃশ্যের সাথে ড্রেস সিলেকশন এবং
দৃশ্যের সাথে লোকেশন এবং সেই লোকেশনে প্রপস কি থাকবে সেই অ্যারেঞ্জমেন্ট জেনে কিন্তু কাজ করে, কাজ এভাবে হওয়া উচিত। জি, আমরা চলচ্চিত্র প্রসঙ্গে আবারও চলে আসব, বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সঙ্গীতা চৌধুরী, আপনার কাছ থেকে শুনবো যে আমরা এখন একটা বিষয় দেখতে পাই যে যেটার ভিউ অনেক বেশি, সেটাকে অনেক বেশি জনপ্রিয় মনে করা হয়। এই প্রসঙ্গে আপনার কি মতামত? আচ্ছা, এই প্রসঙ্গে একটু ক্লিয়ার করতে চাই, ভিউ তো অবশ্যই এটা খুব পজিটিভ ব্যাপার, কত মানুষ সেটাকে দেখছে, কত মানুষ সেটাকে গ্রহণ করছে, এটা প্রোডাকশন ভিউর কথা আমি বলতে চাই না। আমি বিং অ্যান অ্যাক্টর, আমি অ্যাক্টর ভিউর কথা বলতে চাই। অ্যাক্টরে যারা আসলে পরিশ্রম করে নিজেদের জায়গাটা ভীষণ শক্তপোক্ত করেছেন তাদের কথা আমি বলতে চাই না, কিন্তু এখনকার সময়ে এমন ভিউ জ্বরে আক্রান্ত আমাদের কিছু মানুষ যে দেখা যাচ্ছে যে তাদের কোনো গ্রাউন্ড নেই। যেমন ধরেন থিয়েটারের কথাই যদি বলি, থিয়েটারে একজন অভিনেতা তৈরি করা হয় বছরের পর বছর। আমি যেহেতু নিজে সরাসরি থিয়েটারে কাজ করি, আমাদের এক একটি প্রোডাকশনে এক একটি চরিত্র তৈরি করতে আমাদের এক নাটকের রিহার্সাল চলে 3 মাস 6 মাস করে। তাহলে এটা তো আর আমাদের ভিজুয়াল মিডিয়াতে এটা তো সম্ভব না, এত সময় তো আর একজন অ্যাক্টরকে দেওয়া যায় না। কিন্তু তারপরে তার একটা স্টাডি থাকে। প্রত্যেকটা সফল অভিনেতা অভিনেত্রীর আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তাদের স্টাডির জায়গাটা ভীষণ টনটনে। এখনকার সময়ের নাটকগুলোতে কিছু কিছু নাটকে একেবারে নিউ জেনারেশনের কথা আমি বলছি, যারা ভীষণভাবে টিকটক করছে। আমি কোনোভাবেই সেটাকে নেতিবাচক আমি বলছি না, কিন্তু সেখানে তাদের এই এডুকেশনের জায়গাটা বা নিজেদের প্রিপারেশনের কোনো লক্ষণ নেই, কিন্তু তারা মেইন সেন্ট্রাল কাস্টিংয়ে চলে আসছে। এই যে ভিউর জায়গা থেকে দর্শকের যে গ্রহণযোগ্যতা আছে বলে নির্মাতারা তাদেরকে নিয়ে কাজ করছে। এবং আমি গত রাতেই আমি একটা প্রোডাকশন দেখছিলাম, ওটিটিরই একটি প্রোডাকশন দেখছিলাম, নাম না বলি, আমার কোনোভাবেই মনে হয়নি যে এটি কোনো একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তো প্রচুর বাজেটের, ভীষণ আলোচনায় এসেছে এবং সেখানে ওই টিকটকাররাই হচ্ছে সেখানে ক্যারেক্টারগুলো করেছে। জি, আমরা একটু আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো এখন যারা বিভিন্ন আমরা একাডেমিক বা বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে পাই, সরকারি প্রতিষ্ঠানও রয়েছে এর মধ্যে, প্রশিক্ষিত তৈরি করা হচ্ছে না কেন? আমি যদি আপনাকে বলি, আপনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন আমি জানি। আমি বিসিটিআইয়ের সাথে আছি, বিসিটিআর গভর্নিং বডির মেম্বার আমি। আমাদের আসলে যে মূল যে জায়গা সেটা হচ্ছে যে টেকনিক্যাল যারা পার্সন তাদেরকে তৈরি করা। অভিনেতাদের একটা কোর্স আছে, সেখানে প্রাতিষ্ঠানিকভাবে যদি বলি এটা তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, সেখানে অভিনেতাদের জন্য একটি পার্ট আছে, কিন্তু সেটা আসলে খুব এখন সবে এটাকে বড় করা হচ্ছে, এলাবোরেট করা হচ্ছে, এটা সংক্ষিপ্ত পার্ট। আর এছাড়া টেকনিক্যাল পার্সনদের নানা ধরনের ভাবে তাদের পার্ট দেয়া হয় এবং সেটা নিয়ে তারা নানা ধরনের প্রোডাকশন বানায়। এই জায়গাটাতে বলবো যে ওই যে আমাদের ধরেন এখন যারা প্রতিষ্ঠিত ডিরেক্টর তারা তো আছেন, কিন্তু এখন ডিরেকশনেও আসছেন কারা? আমি এমন অনেককে চিনি যারা একসময় মেকআপ আর্টিস্ট ছিলেন। আমি বলছি না তাদের যোগ্যতা নেই, কিন্তু তিনি দেখে দেখে শিখে শিখে ওই জায়গাটাতে এসেছেন। পড়ালেখা করে আর দেখে দেখে হাতে কলমে আমরা যদি বলি আছে না যে বিশ্ববিদ্যালয় আর হচ্ছে টেকনিক্যাল সাবজেক্টের যে আমাদের পলিটেকনিক যদি বলি, আমি কোনোটাকেই খাটো করছি না, কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটির পড়ালেখার যে কারিকুলাম আর পলিটেকনিকের কারিকুলাম তো এক নয়, দুটো তো দুই রকম, তো দুটোর গভীরতা দুই রকম আসলে। সাজ্জাদ হোসেন দোদুল, এই ওটিটির এখন একটা বিশাল জায়গা আমরা দেখতে পাই, সেখানে আপনাকে কবে দেখা যাচ্ছে নির্মাণের জায়গা থেকে যদি বলি? কারণ ওখানে অনেক সুযোগ, অনেক বাজেটের পরিমাণও বেশি আমরা। হ্যাঁ, আমি তো নানাবিধ কাজে ব্যস্ত, শুধু ডিরেকশন বা প্রযোজনা না, সংগঠনও করি, নিজের লেখালেখি করি। আমার কাছে যখন সুযোগ তৈরি হবে তখন আমি অবশ্যই করব, কেন করব না? হ্যাঁ, ওইখানে কাজ করব। আর উনি যেটা বললেন শেষ কথাটা হচ্ছে এরকম, ডিরেক্টর যেই হোক, ডিরেক্টর ইন্টেলেকচুয়াল হাইট এবং তার টেকনিক্যাল সেন্স যদি সমন্বয় না হয় তাহলে কাজ কখনোই ভালো হবে না। একটি ডিরেক্টরকে প্রতিদিন কিছু না কিছু সময় পড়তে হবে, কিছু না কিছু দেখতে হবে এবং কিছু সময় একা নিজেকে দিতে হবে, তারপরেই সে কাজটা ভালো করতে পারবে।
কারণ নিজেকে তৈরি করার একটা ব্যাপার এবং তাকে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে তৈরির মধ্যেই রাখতে হবে। কারণ দিন যত যাবে তত ট্রান্সফার হবে, মাধ্যমগুলো ট্রান্সফার হবে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। তো এই জায়গাগুলো যদি আমি ধরতে না পারি তাহলে তো হবে না। আমি টেলিভিশন চ্যানেলে যেভাবে প্রপোজাল দেই কাজের জন্যে, ওটিটিতে ওই প্রপোজাল এক না, ওটা একদমই ভিন্ন। তো আমি ওই জায়গায় যদি আমি ওই মানে প্রপোজাল দেওয়াটাও না বুঝি, তাহলে কিভাবে ওদের সাথে সমন্বয় করব? জি, আপনাদের মতো মেধাবী ডিরেক্টররা আসুক এই সেক্টরে এবং সুন্দর ভালো ভালো আমরা কাজ পাই, এই প্রত্যাশা থাকলো। আশাদ আদনান, আপনার কাছ থেকে আমি শুনবো যে এই যে টেলিপ্যাব, এতগুলো আমরা সমস্যার কথা দেখতে পেলাম, আসলে সমস্যা উত্তরণের জন্য টেলিপ্যাবের কি ভূমিকা থাকছে আগামীতে, বা কি কি কাজ করবে বা সক্রিয় জায়গাগুলো থেকে? টেলিপ্যাব নিয়ে অনেক কাজ করার জায়গা আছে। আমি যদি এখন আপনাকে একটা একটা করে বিশ্লেষণ করি, তাহলে আমার প্রথম পদক্ষেপ যেটা থাকবে সেটা হচ্ছে যে টেলিভিশনে যে নাটকগুলো যায় তা যেন টেলিপ্যাবের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেন যায়। টেলিভিশন যেন এই যে মালয়েশিয়া থেকে শ্রমিকের কাজ করে আসছি, কিছু টাকা কামাই নিয়ে আসছি, নাটক বানাইলাম, ওই নাটক চালায় দিল, এই ধরনের প্রডিউসারের কাজ যেন না নেয়। সেই প্রডিউসার যেন টেলিপ্যাবের অন্তর্ভুক্ত থাকে, এই ধরনের প্রডিউসারের কাজ যেন নেয়। প্রথম কাজটা হচ্ছে এইটা। তাহলে কি হবে, যে যত্রতত্র কাজ করা, যত্রতত্র আর্টিস্ট নিয়ে কাজ করা, যত্রতত্র এই যে উনি বললেন ডিরেক্টর হয়ে যাচ্ছে, মেকআপ ম্যান, এই ধরনের ডিরেক্টর হয়ে যাওয়া, এগুলো একটা কিছুটা হলেও আটকাবে, সুশৃঙ্খল হবে। এই কাজটা খুব জরুরি। এটা এতদিনে করা হয়ে ওঠেনি টেলিপ্যাবের, আসলে দুঃখজনক। কারণ দেখেন, চলচ্চিত্রের সেন্সরের একটা ব্যাপার আছে, টেলিভিশনে একটা প্রিভিউ কমিটি আছে। টেলিপ্যাব অর্গানাইজেশন টেলিভিশনের বা ডিজিটাল মাধ্যমগুলোর একটা মাদার অর্গানাইজেশন। তো তারা জানবে না নাটক টেলিভিশনে অন এয়ার হচ্ছে, তাহলে এই অর্গানাইজেশনের দরকারটা কি? তাতে অর্গানাইজেশনের কাজ নাই। আর টেলিপ্যাব একটি বাণিজ্যিক সংগঠন, সো এটাকে এফবিসিসিআই অন্তর্ভুক্ত করতে হবে, এফবিসিসিআই থেকে ভোটাধিকারটা নিতে হবে। এটা আমার দ্বিতীয় কাজ। তৃতীয়ত, আমি ইউটিউব এবং ফেসবুকে যেসব প্ল্যাটফর্ম করে মানুষ নাটক উঠাই দিচ্ছে, তার ইউটিউব এবং এই অন্যান্য প্ল্যাটফর্মগুলোকে আমি থ্রু তথ্য মন্ত্রণালয়, টেলিপ্যাবের মাধ্যমে, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা মাধ্যমে সেগুলোকে চিঠি দিব যে এগুলো যেন টেলিপ্যাবের ক্লিয়ারেন্স ছাড়া অন এয়ারে না থাকে। আমাদের সংস্কৃতিকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সংস্কৃতি এইভাবে যত্রতত্রভাবে আকাশে উঠে যে নষ্ট হয়ে যাচ্ছে। মেনে নিলাম গ্লোবালাইজেশনের যুগ, আকাশে যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু উঠাই দিতে পারতেছে, কিন্তু আমাকে তো প্রোটেক্ট করতে হবে, আমার দেশের সংস্কৃতিকে প্রোটেক্ট করতে হবে। আমার দেশের সংস্কৃতি যেন অন্য দেশের মানুষ অন্যভাবে চিন্তা না করতে পারে, এটা দেখার দায়িত্ব। আমাদের কিছু ঐতিহ্যের বিষয় আছে। দেখেন, উনি একটা কথা বললেন যে এই যে টিকটকার নিয়ে কথা বললেন, এটার ব্যাপারে আমি বলি যে দেখেন, আগে বাচ্চা হলে, বাচ্চা যখন 4-5 বছর 6 বছর বয়স হতো, তখন বাবা মা বলতো তুই বড় হয়ে কি হবি? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ বলতো পাইলট হব। এখন কি বলে? টিকটকার হব, ইউটিউবার হব। কেন? মানে ডলার বেশি, টাকা বেশি, মানুষ চলে গেছে ওই লাইনে। জি জি জি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনজনকে, এবং আমরা আশা করব যে প্রেসিডেন্টের সাথে আমি যুক্ত করতে চাই। উনি যে কথাগুলো বললেন, এগুলো শুধু কথাই না, এটা কিন্তু টেলিপ্যাব নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রিত হবে যাতে কোয়ালিটি না পড়ে যায় বা কিছু, এখানে অনেক বড় ভূমিকা রাখে। আপনাদের হাত ধরে টেলিপ্যাবের মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর সংস্কৃতির পথে এগিয়ে যাব। সাথেও বসবো। জি জি, এই প্রত্যাশা রইল, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এগিয়ে আসছে ঈদ, ঈদের এই অনাবিল আনন্দ সকলের পরিপূর্ণ হোক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।